স্বাগত জানাচ্ছি মনের জানালার আজকের পর্বে। নতুন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি খুলবেন তার মনের জানালা। চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। অংশগ্রহণ করতে আমাদের ফেসবুক পেজ facebook.com/Nokshi Tvতে ইনবক্স করুন। চলুন যাই আজকের নতুন অতিথির সাথে পরিচিত হই। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আপনার নাম? আমি হাফিজুর রহমান বাবু। আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনার আতাইকুলা থেকে এসেছি। পাবনার আতাইকুলা, অনেক দূর থেকে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি করছেন এখন? আমি এখন মূলত স্টুডেন্ট এবং সংস্কৃতির সঙ্গে কাজ করছি। সাংস্কৃতিক কোন সাইডটাতে আপনি কাজ করছেন? আমি মূলত অ্যাক্টর হিসেবে কাজ করছি। অ্যাক্টর হিসেবে, খুব ভালো কথা। তো আজকে আমাদের এখানে আপনি এসেছেন আপনার মনের জানালা খুলতে, আপনার মনের কিছু কথা আমাদের সাথে শেয়ার করতে। আপনি কি কথা শেয়ার করতে চান আমাদের সাথে? আসলে আজকে আমি আমার যে বিষয়টা শেয়ার করতে চাই সেটি হলো আমার জীবনে ঘটে যাওয়া লাভ স্টোরি। আচ্ছা, তো শুরুটা কিভাবে হয়েছিল আপনার? হ্যাঁ, শুরুটা তখন 2009 সাল, আমি ক্লাস 4-এ পড়তাম। ক্লাস 4, অনেক ছোট, চাইল্ডহুড লাভ। হ্যাঁ, অনেক ছোট। তখন অবশ্যই এই লাভ খুব বেশি একটা বুঝতাম না, আবেগের একটা ধারণা ছিল। ক্লাস 4-এর যে ঘটনা, আমি পড়তাম আপনার পুষ্পগড়া কামিল মাদ্রাসায়। তো সেখানে আমার সাথে আমি কিন্তু ক্লাস 4 থেকেই সেই মাদ্রাসায় ভর্তি হই এবং সেই বছর আপনার সহপাঠী ছিল। সহপাঠী ভর্তি হয়। তো প্রথম 2-1টা ক্লাস করার পরে মেয়েটাকে আমি দেখি, সে নতুন ক্লাস করে। তো প্রথম দিন দেখেই তাকে ভালো লেগে যায় আমার। লাভ এট ফার্স্ট সাইট। হ্যাঁ, প্রথম দিন আমি তো কোনো কিছু বলার মতো আমার সাহস নেই। প্রথম দিন এভাবে চলে গেল যে প্রথম দিন দেখার ভালো লাগা। এরপরে পরের দিন আবার ক্লাসে গেলাম, গিয়ে আবার দেখি সেই মেয়েটা আসছে। তো আজকেও দেখা এবং আজকে দেখে গতকালকের চাইতে যেন আজকে অনেক বেশি ভালো লাগাটা একটু একটু করে বাড়ছে। কিন্তু এই যে ভালো লাগাটা, এটা অনেকটাই অন্যরকম, কারণ তখন কিন্তু আমি অনেকটাই ছোট ছিলাম এখনের তুলনায়। ভেজাল ভালো লাগা বলে যেটাকে। হ্যাঁ, কোনো কিছু বুঝে না বুঝে ভালো লেগে যাওয়া, সেটা বলা যেতে পারে। তারপর আচ্ছা, এরপরে এভাবে দেখার আমি দেখেই যাচ্ছি, প্রায় 2-1 মাস কেটে গেল, কিন্তু আমি এভাবে দেখে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে আসলে কিছু একটা বলা দরকার, যে আমি ওকে ওকে আমার ভালো লাগে এটা একটু জানানো দরকার। তো সিদ্ধান্ত নিলাম যে জানাবো। এরপরে ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে যেটা হলো, আমি ওকে চাচ্ছি যে কিছু একটা বলবো, কিন্তু আমি বলতে পারছি না। মনে হচ্ছে যে আমি ওকে দেখে ভয় পাচ্ছি কিনা, নার্ভাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম। এই দিন তো বলা হলো না। এরপর নেক্সট ডে আবার ক্লাসে প্রায় পাশাপাশি বসেছি। তো একটু চিন্তা করলাম যে আজকে বলবো, কিন্তু কিভাবে বলবো এটা খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে কথাটা শুরু করব। আমি একদম নার্ভাস ফিল করছি। এই যে ক্লাস 4-এর যে ঘটনা, এটা পুরোটাই এভাবে আর কি চলে গেল, কিন্তু আপনি কখনোই বলতে পারলেন না। আমি ওকে বলতে পারিনি। তার দিক থেকে কি কোনো রেসপন্স ছিল? না, কারণ আমি তো তাকে যে ভালো লাগে এটা বোঝানোর মতো না, আপনার যেমন তাকে ভালো লাগে, তার কি আপনাকে কখনো ভালো লেগেছে বা এরকম কোনো অ্যাটিটিউড তার মধ্যে আপনি পেয়েছেন? না, এখন পাইনি। তারপর এভাবে ক্লাস 4-এর ইয়ারটা শেষ হয়ে গেল। ক্লাস 5-এ উঠলাম। ক্লাস 5-এ উঠে যেটা হলো, 2-1টা ক্লাস করলাম। এখানে আবার একটা বিষয় যে ক্লাস 5-এ নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, সবার মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। ক্লাস 5-এ নতুন একটা ছাত্র ভর্তি হয়, তো সে প্রথমে এসেই ওই মেয়েটাকে পছন্দ করে ফেলে। তো ওর এক ফুল দো মালি এরকম। হ্যাঁ, তো যাই হোক, পছন্দ করে ফেলে। এখন যেটা দেখলাম, ওই ছেলেটা বেশ কয়েকদিন দেখছি যে ওই মেয়েটার সঙ্গে কথা বলার
চেষ্টা করতেছে কথা বলে, কিন্তু এটা দেখে তো আমার মানে চরম মানে আমি জেলাস ফিল হচ্ছে। হ্যাঁ, যে কি করে আমি ওকে ভালোবাসি আর ও এরকমই করে। 1 বছর ধরে আমি পাহাড়ে দেখছি, এখন আরেকজন এসে চান্স নিচ্ছে। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। মানে সিদ্ধান্ত নিলাম যে ওকে কিছু বলবো যে ওর থেকে মানে সরে আসার জন্য। তো আমি ওকে গিয়ে বললাম, আচ্ছা দোস্ত তুই ওকে মানে ওর সঙ্গে তো কথা বলিস, সমস্যা কি? তো ওখানে বলে যে আচ্ছা আমি কথা বলতেছি তো তাই তোর কি, এরকম ভাবে কথা বলতে সে কাউন্টার দেয়। হ্যাঁ, তো আমি মানে আমার কি মানে আমি বলছি আমার কি মানে তুই তুই কি জানিস ওকে আমি ভালোবাসি? তো বলতেছে তুই ভালোবাসিস এর কোনো প্রমাণ আছে? তো এক পর্যায়ে যাই হোক ওর সঙ্গে আমার একটা তুমুল একটা ফাইট হয়ে যায়। এই যে ওর সঙ্গে কিন্তু আমার যে একটা ফাইট হয়ে গেল এই মেয়েটার কারণে, কিন্তু আমি মেয়েটাকে পর্যন্ত কিছু বলতে পারছি না, এরকম সাহস আমার মধ্যে নেই। আপনাদের মধ্যে যে ফাইটটা হলো সেটা কি সেই মেয়েটি জানতে পারেনি? না, এটা আসলে একটু অনেকটাই মানে ইয়ে ছিল, মানে হাইট ছিল। হাইট ছিল, এটাই আর কি শেষ। এটা কেউ মানে খুব বেশি একটা জানলো না। সামনে আর কি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ওকে আমি তো বলতে পারতেছি না। তো শুনলাম যে ওই মেয়েটা একটা প্রাইভেটে ভর্তি হয়েছে। তো যে স্যারের কাছে ভর্তি হয়েছে সে স্যার আবার আমার মানে পরিচিত। তো আমি একটু সুযোগ নিলাম যে আপনিও সেখানে পড়তে শুরু করলেন। হ্যাঁ, পড়তে শুরু করলাম এবং 2-1 দিন সেখানে প্রাইভেটের ক্লাস করলাম। এখানে ক্লাস করতে করতে আমি চাচ্ছি যে ওকে কিছু বলবো, কিন্তু আমি কিছু বলতে পারছি না। কেন যেন আমার মধ্যে এরকম মানে কনফিডেন্স নেই যে আসলে ওকে বললে মানে ও আমাকে কি বলবে। আমি এইসব বিষয় নিয়ে মানে ভেবে ভেবে ওকে কিছু বলতে পারছি না। তো ভালোবাসার দুর্বলতাটা, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি ওকে বলতে পারতেছি না। তো এখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে না, ওটা আজকে বলবোই, এরকম একটা মানে কনফিডেন্স নিজের মধ্যে তৈরি করছি। কিন্তু কি বলবো, এটা মানে প্রাইভেটে গিয়েছি, মানে ও সামনের বেঞ্চে বসছে, আমি পিছনে বসছি। আমি চাচ্ছি যে কিছু বলবো, মানে বলবো এইটাই আমার মানে ভিতর থেকে বের হচ্ছে না। আজকে বলতে পারলাম না, আবার নেক্সট ডেতে এবার মানে সিদ্ধান্ত নিলাম আজকে যেভাবে হোক বলবো, তা মানে জীবনে যা হয়ে যায় যাক, এরকম একটা সিদ্ধান্ত। তো ওইদিকে স্যার অঙ্ক করাচ্ছেন, আমি ওর কাছ থেকে ও অঙ্ক মানে উঠাচ্ছে খাতায়। তো সেই সময় আমি মানে কলমটা চেয়েছি। তো সেই সময় যে কলমটা চেয়েছি ও আমাকে খুব জোরে একটা ধমক বসে দিয়েছে। আমি তো মানে এমনিতেই মানে ভীতু, হ্যাঁ আরো ভয় অস্থির। তো ও আমাকে ধমক দেওয়ার ফলে আমার যেটা হয়েছে যে আমি মানে কেমন যেন, এটা ভয় কিনা আমি জানি না, মানে আমি অলরেডি কাঁপতে শুরু করছি, মানে আমি কাঁপছি এরকম কম্পিত। তো আমার পাশে যে একটা আমার ফ্রেন্ড বসছিল ও এইটা মানে ফলো করছে যে ও এত কাঁপছে কেন। তো ও আবার স্যারের কাছে যখন বলে, তো স্যার মানে আমার বিষয়টা আমলে নেয়, কি ব্যাপার ও এত কাঁপছে কেন। সবাই জানতে পারলো যে ও মানে আমি ওর কাছ থেকে কলম চেয়েছি, এই জন্য মানে ও ধমক দিয়েছে, আমি মানে এরকম কাঁপতেছি। এই বিষয়টা নিয়ে আমাকে নিয়ে মানে সারা ক্লাসে মানে হাসাহাসি। তো আমি তো এমনিতেই দুর্বল অবস্থা, প্রচন্ড লজ্জা পাচ্ছি। আপনি বলতে পারলেন না? বলতে পারলাম না। এরপর আবার ক্লাস 6-এ আমরা উঠলাম। এইবার বিভিন্ন জায়গা থেকে মানে ক্লাস 5 এই লেভেলটা পাস করে আমাদের অন্যান্য স্কুল থেকে এসে এখানে পড়তে শুরু করলো। হ্যাঁ, তো এইখানে আরেকটা ছেলে, ওই স্থানীয় ছেলে এখানে ভর্তি হয়েছে সেই আমাদের মাদ্রাসাতে। তো ছেলেটা এসে 2-1টা ক্লাস করার পরেই এই মেয়েটাকে সে অলরেডি মানে মানে ভালোবেসে ফেলছে, এরকম একটা অবস্থা। নতুন হিরো ওকে অলরেডি প্রপোজ করছে আর কি। তো ওর তো মানে এটা কিছুতেই মানে মেনে নিতে পারেনি, তো একটু রাগারাগি করছে ওর উপরে, ওই ছেলেটার উপরে। তো ওই ছেলেটা মানে ওই রাগটা শুনে মানে ওকে খুবই মানে বকাঝকা করছে, মানে মেয়েটা ছেলেটাকে বকাঝকা করছে। বকাঝকা করছে, আর ছেলেটা একটু খারাপ টাইপের একটা ছেলে। তারপরে স্থানীয় এবং ভিলেন বলা চলে আপনার লাভ স্টোরির ভিলেন তাই কি? হ্যাঁ, এক পর্যায়ে তিনি ভিলেন। ওকে যে বকাঝকা করছে, আমি এই বিষয়টা ফাঁক থেকে দেখি, মানে দূর থেকে দেখি। তারপরে আমি কাছে গিয়ে মানে বলে কি ব্যাপার, তুই একে মানে এরকম বকাঝকা করছিস কেন? তো আমাকে বলতেছে আমি বকাঝকা করতেছি তাতে তোর কি? তো আমি বলতেছি আমার কি, মানে তুই কি আমাকে চিনিস নাকি? তো বলতেছে তুই কি আমাকে চিনিস নাকি? এক পর্যায়ে মানে প্রচন্ড ফাইট শুরু হয়ে গেল এর সাথে আমার। তো এটা সব বন্ধুরা মানে
আমাদেরকে আলাদা করে দিল এবং ছাড়িয়ে দিল। ওর সঙ্গে যে আমার হাতাহাতি হয়ে গেল, এই বিষয়টা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে বিচার চলে যায়। তো আমাকে এবং সেই ছেলেটাকে ডেকে পাঠায় প্রিন্সিপাল সাহেবের রুমে, এবং সেখানে সব শিক্ষক উপস্থিত। তো আমাদের ওখানে ডেকে মানে আমাকে জিজ্ঞেস করছে আসলে এই বিষয়টা কি, মারামারি হলো কেন। তো এখন কি বলবো, তো যাই হোক পর্যায়ে মানে বলেই দিলাম যে এই ঘটনা। তো এই ঘটনাটা শুনে মানে সবাই মানে খুব হাসাহাসি করছে। আচ্ছা, আপনি টিচারদের কাছে যে বললেন যে আপনি তাকে পছন্দ করেন, আর এর কারণে আপনাদের দুজনের এই ঝগড়াঝাটি মারামারি। মানে সব শিক্ষকরা আমাকে মানে প্রচন্ড ভাবে মানে করতেছে আর কি, মানে হাসি ঠাট্টা করতেছে। এখানে আমি খুবই লজ্জিত। তো যাই হোক, এইটা আমাদের ক্লাসে আবার আমাদের শিক্ষক গিয়ে সব ছাত্রদের মাঝে আবার মানে বিষয়টাকে শেয়ার করছে। তো এখানে এটা করার ফলে আমি তো এমনিতেই সবার কাছে মানে এমনিতেই হচ্ছে, সবাই আমাকে রাগাচ্ছে যে তুই ওকে ভালোবাসিস, আবার মেয়েরা ওই মেয়েকে রাগাচ্ছে। আচ্ছা, তো সমস্ত জল্পনা কল্পনা শেষ করে আপনি তাকে প্রপোজ করলেন কখন? এই যে ক্লাস 6, 7 এভাবে শেষ হয়ে গেল। মানে একজন করে ভিলেন আসছে, তারা বিদায় নিচ্ছে, এভাবে চলতে থাকছে, বছরের পর বছর যাচ্ছে। ফাইনালি আপনি কিভাবে কখন তাকে প্রপোজটা করলেন? এই যে এই ঘটনাটা ক্লাস 8 এ এসে, ক্লাস 4 থেকে শুরু হয়েছিল, ক্লাস 8 এ এসে মানে আমি ওকে বলার জন্য চেষ্টা করছি। তো এই ক্লাস 8 এ এসে আবার মানে আমাদের সামনে একটা ভালো একটা পরীক্ষা, আমরা সেখানে অংশগ্রহণ করব। তো সেই খাতিরে আবার আমরা সেই স্যারের কাছে, সেই প্রাইভেট স্যারের কাছে আবার একই শিক্ষকের কাছে আপনারা পড়তে গেলেন? হ্যাঁ, পড়তে যাই। কিন্তু এইখানে এসে মানে যেটা হয়েছে যে আমার এই স্যারের এখানে মানে নিয়ম করে নিয়েছিলাম যে আমরা একজন মেয়ে একজন ছেলে এরকম বলবো আর কি। তো যাই হোক, আপনাদের নিজেদের নিয়ম ছিল উদ্দেশ্য প্রণোদিত ভাবে? হ্যাঁ, এরকমই আর কি। আমি ওর কাছে মানে বসি আর কি। তো চেষ্টা করি যে কিছু বলার, কিন্তু আমার তো এরকম হচ্ছে না। একদিন আর কি ওকে মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে ক্লাসের মধ্যে মানে এদিকে চলছে, আমি মানে বলছি যে আসলে তোমাকে আমার অনেক ভালো লাগে, এরকম মানে কিছু একটা মানে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটা আমি করতে পারিনি। তো ও আমাকে মানে সরাসরি এভাবে বলে দিয়েছে যে আসলে এটা সম্ভব না, এটা আমি এখন লেখাপড়া করতে চাই, সামনের পরীক্ষা, আমি করতে রাজি না। এতদিন ধরে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সে এখন আপনাকে বলছে সম্ভব না, এটা শক পাওয়ার মতোই একটা বিষয়। মানে অনেকটাই হতাশাগ্রস্ত আর কি, যে না করে দিল। তো এই জন্য আমি আর কি পড়াশোনা শিখে উঠলো। হ্যাঁ, তা না আসলে, যেহেতু ও আমাকে মানে নিষেধ করে দিল যে এই বিষয়ে আগ্রহী না, তো আমি অনেকটাই মানে সিদ্ধান্ত নিলাম যে আমি হাল ছেড়ে দিব আর কি। তো এখানে আমি আমার একটা মানে বেস্ট ফ্রেন্ড ছিল, ওর কাছে আমি আর কি পরামর্শ চাই যে আমি আসলে কি করতে পারি, ও যেহেতু আমাকে না করে দিছে। তো ও বললো কি যে না, তুই চালিয়ে যা। মানে আপনার ফ্রেন্ড আপনাকে পরামর্শ দিল যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, ব্যাপারটা এরকম? হ্যাঁ। তো আর ও যে আমাকে মানে না করে দিছে, নিষেধ করে দিছে যে ও আগ্রহী না, ও করবে না, এটাতে আমি অনেকটাই আর কি মানে কষ্ট পেয়েছি যে আমি এতদিন ধরে ওকে এত মানে করলাম। এর জন্য আমি আর কি এমনিতেই প্রায় 2-3 দিন ক্লাসে আমি যাই না, এমনিতেই ক্লাসে 2-3 দিন যাই না। এরপরে আবার আমার মানে অসুস্থ হয়ে পড়ি, আমার জন্ডিস হয়, এর কারণে আবার ক্লাসে যাই না। সবাই আর কি আমাকে একদিন মানে আমি যে অসুস্থ, এই জন্য আমার বাড়িতে চলে আসছে। তো সবচাইতে যে মজার বিষয়টা, সবার সাথে সেই মেয়েটাও চলে আসছে, মানে নিয়ে আসছে আর কি। তো আমি ওকে দেখে তো মানে খুবই আনন্দিত, শক খাইছে, একদম কারেন্ট ঝাড়া মারলে যেরকম একটা বিষয় হয় ঠিক সেরকম। তারপর তো ও যে আসছে, এটা এই যে আসার কারণে আমার একটা বন্ধু মানে যে আমার বেস্ট ফ্রেন্ড, তো ও মানে আমাকে একটু আলাদা করে ডেকে বলছে, দোস্ত তুই যে বললি ওকে ভালোবাসে না, তুই যে হাল ছেড়ে দিয়েছিস, তো ও কিন্তু আশার সঞ্চার হলো আপনার। তো এই আশার মানেটা কি তুই বুঝিস? কি? তো বলতেছে তার মানে কি ও তোকে ভালোবাসে। তো আমি ওকে বললাম যে দোস্ত আমি জানি ওকে আমি ভালোবাসি না, ওকে আমাকে নিষেধ করে দিয়েছে। তো ওকে এই কথাটা আমি যখন বলি, তো এর মধ্যে যে আমার ওই বন্ধুটা যে আমাকে পরামর্শ দিল এটা, তো ও ভাবছে কি হ্যাঁ মানে আমি ওর প্রতি হালটা ছেড়ে দিয়েছি। তো ও আবার ওই মেয়েকে মানে ভালোবাসতে শুরু করে। ও আচ্ছা, সে এবার লাইনে দাঁড়িয়েছে। হ্যাঁ। তো আমি আবার এই বাসা থেকে এই খবরটা শুনে ফেলছি যে
আমার ওই বেস্ট ফ্রেন্ডটা মানে আমার পছন্দের মানুষটাকে মানে এরকম করতেছে আর কি। তো আমি এখন ভাবলাম যে ও এই কাজ করতে পারে আমার জন্য, তো আমি ওর কাছে চলে যাই। অলরেডি ক্লাসে গিয়ে মানে ওকে বলি যে আচ্ছা তুই জানিস না আমি ওকে ভালোবাসি। একটা ভালো বন্ধুর মতো কাজ করেছেন, কারণ সে যখন আপনার বেস্ট ফ্রেন্ড তখন আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছেন, কারণ আপনি যদি তাকে সরাসরি জিজ্ঞাসা না করতেন হতে পারতো যে এটা ভুল ইনফরমেশন। হ্যাঁ, বন্ধুত্বের বেলায় এটা মানে অনেক সততার পরিচয় দিয়েছেন। তারপর তো যাই হোক আমি ওকে যখন বললাম তো ও আমাকে বলছে যে কেন তুই না বললি যে তুই ওকে ভালোবাসিস না, বা মানে ভালোবাসিস, তুই হাল ছেড়ে দিয়েছিস আর ভালোবাসবি না এই ধরনের তো তুই তো বলছিস। কিন্তু আমি ওকে বললাম যে আচ্ছা তুই তো বোধহয় এই বিষয়ে ভালোভাবে জানিস, যাকে মানে ভালোবাসা যায় সত্যিকারে ভালো লাগে বললেই কি তাকে ভালো না বেসে থাকা যায়? হ্যাঁ, আমি এই কথাটাই বললাম। তো তখন ও বলতেছে আমি তো আসলে এত বুঝি নাই, কিন্তু তা আমি বললাম তো তুই এখন মানে ঘোরা বাদ তোর পিছনে। তো ও আমাকে অলরেডি মানে বলে দিল যে না এটা আসলে সম্ভব না। ও তার পক্ষেও সম্ভব না? হ্যাঁ, আমাকে বলে দিল। কিন্তু ও যখন আমাকে বলে আমার কাছে এই কথাটা মানে খুবই একটা মানে হৃদয়গ্রাহী। মানে কেন না আমি আমার এখন পর্যন্ত যেগুলো বন্ধু আছে তার সাথে আমি ওকে অনেক বেশি মানে বন্ধু হিসেবে ভালোবাসি। তো আমার মানে বেস্ট ফ্রেন্ড আমার জন্য একটা মানে স্যার স্যাক্রিফাইস করবে না, স্যাক্রিফাইস করতে পারছে না। হ্যাঁ এই জন্য আমি খুবই মানে মর্মাহত হই। এখন থেকে আমার সেই বেস্ট ফ্রেন্ডের সাথে আমার অনেকটাই মানে দ্বন্দ্ব শুরু হয়ে দূরত্ব শুরু হলো। হ্যাঁ, আমি মানে মাঝে মধ্যে আগে ওর কাছে বসতাম, একই বেঞ্চে বসতাম ওর পাশাপাশি, কিন্তু এখন থেকে ও মানে আগে আগে এসে ওই মানে মেয়েটার কাছে বসে। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ ধরে শুনছি ওই মেয়েটা, আবার আমার ওই ফ্রেন্ডটা কিংবা বেস্ট ফ্রেন্ড, আপনি নাম বলছেন না, আপনি কি নাম আমাদেরকে বলতে চান না? আসলে নামের বিষয়ে একটু ঝামেলা আছে, তারপরে আমি আমার ফ্রেন্ডের নামটা বলতে চাচ্ছি না। মানে অবশ্য আপনি নাম বললে তার আশেপাশের লোকজন যদি এই প্রোগ্রামটা দেখে তাদের মধ্যে অন্য কিছু একটা সেন্স কাজ করবে। তা ঠিক আছে, তারপরে আমার যারা ফ্রেন্ডরা এরা অলরেডি বুঝে ফেলে যে আসলে কে। তো যাই হোক আমার ফ্রেন্ড, আমি ওর নাম বলতে চাচ্ছি না, তো আমার যে মনের মানুষটা ওকে আমি অনেক মানে আদর করে ডাকতাম সুস্মিতা বলে। বাহ। তো প্রত্যেকটা দিনই আমি ওর কাছে বসার চেষ্টা করতাম, কিন্তু আমার সেই ফ্রেন্ডটা এসে মানে সুস্মিতার কাছে বসতো, সে আগে আগে চলে আসতো। এটা তো আমার মোস্ট ভিলেন। হ্যাঁ, আমি খুব মানে আমার খুব রেগে যেতাম আর কি, কিন্তু কিছু বলতে পারতাম না। হাজার হলে আমার মানে বেস্ট ফ্রেন্ড অনেক আগের থেকেই এসে ওর কাছে বসে আমার সেই বন্ধুটা এসে বলতেছে যে এই ওঠ, ওর কাছে একটু আমার কাজ আছে, কথা আছে। আপনাকে উঠাই দিচ্ছে? হ্যাঁ, এটা বলছে। মানে হিরোকে ভিলেন বলছে হিরোইনের কাছ থেকে সরে যাও। হ্যাঁ, এরকম আর কি। তো তখন আমি আমার এই বন্ধুটাকে মানে একটা মানে ধমক দিয়ে বললাম যা পিছনে ভাই, সবসময় এরকম ডিস্টার্ব করিস। তো এটাও মানে খুব মন খারাপ করে আর কি। আচ্ছা, এভাবে দিন চলতে থাকলো, তো ফাইনালি কি হলো? আপনি প্রপোজ করলেন নাকি সেই আপনাকে এসে প্রপোজ করলো? না, ও তো আমাকে প্রপোজ কোনোদিন করে নেই, এইভাবে করার কোনো ইয়ে নেই। তো যাই হোক আমি ওকে গিয়ে প্রপোজ করি এবং মনের কথাটা সেদিন পুরোপুরি বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি মানে বাঁচবো না। আমার যে স্বপ্ন পুরোটাই তার কাছে শেয়ার করি। তো ও বলে যে আসলে আমার কাছে এগুলো ইম্পসিবল। তার মানে আপনাকে নিয়ে তার মধ্যে কোনো ধরনের ইমোশন কাজ করেনি? হ্যাঁ, কাজ করছে, কিন্তু সে মানে বিষয়টাকে বোঝাতে দেয়নি আমাকে। মানে আপনাকে কখনোই সে বুঝতে দেয়নি? না না না, মানে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, বিষয়টা সেরকম ছিল? হ্যাঁ, পুরোটাই এরকম আর কি। তারপর তো যাই হোক আমি ওর কাছে এরকম যখন শেয়ার করি তো সব মিলে ও বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখি। তো আমি ওকে মানে 2 দিন সময় দিই। তো এটা যখন আমি ওকে সময় দিই আর ওর সঙ্গে আমি পার্সোনাল ভাবে কথা বলছি, এটা আবার আমার বন্ধু ও দেখে ফেলছে। তো ও ভেবে ফেলছে যে আমি ওকে মানে আমার বিষয়টা বলে ফেলছি। তো এই দিনে আমার সেই বন্ধুটা ওকে মানে ওর মনের কথা বলছে। একই দিনে দুইজনই প্রপোজ করলেন তাকে? হ্যাঁ, মানে তাকে তো আপনারা অনেক বড় একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিলেন। তারপরেও মানে ও যেটা ভাবছে যে ও জানে যে আমি এবং আমার সেই বন্ধু সবচাইতে মানে বেশি ওর মানে ক্লোজ। তো ও ভাবছে কি যে আমি বোধহয় আমরা দুজন ওর সঙ্গে বোধহয় ফাঁসি করছে। হ্যাঁ, তো ও মানে আমার সেই ফ্রেন্ডকে মানে একটু বকাঝকা করছে যে কি ভাবছেন আমাকে, আসলে আপনারা কি ভাবেন। অলরেডি এটা এটা বলারই কথা, স্বাভাবিক। হ্যাঁ, আমি 2 দিন যে সময় নিয়েছিলাম, তো এই আমি সেদিনে ওকে আমি বলি যে আসলে কি। তো তখন ও আসলে বলে যে না আমি করতে পারি না, কারণ আমাকে নিয়ে আপনারা দুজন খেলছেন। তো আমি বলছি আমরা দুজন মানে
তো বলছে যে আপনার ওই বন্ধু তো আমাকে মানে প্রপোজ প্রপোজ করছে। করেছে। তো যাই হোক এই জন্য ও আমাদের বিষয়টাকে মেনে নিতে পারেনি এবং আমার বিষয়টাকে তো আমাদের এই যে প্রাইভেটে পড়তাম সবাই একটা সম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে আমরা একটা পিকনিক করব। তো একটা দিন তারিখ ঠিক হয়ে গেল, আমরা সেই দিনে মানে সকাল 9টা থেকে সবাই মানে কোচিং থেকে আপনাদের ঠিক করলো যে আপনারা পিকনিক করবেন, পিকনিকে গেলেন হ্যাঁ আপনারা। পিকনিকে গেলাম এবং এখানে আরো কিছু আউটসাইডের যারা বন্ধুরা ছিল ওদেরকেও দাওয়াত করছি, সব মিলে 50 জনের মতো একটা বড় একটা টিম। হ্যাঁ টিম। তো যখন আমরা শুরু করছি সবাই চলে আসছে, কিন্তু আমি যেটা দেখলাম যে সুস্মিতা আসেনি। তো ইতিমধ্যে আমার এক বন্ধু একটা মশলা আনতে বলে, তো আমি সুযোগটাকে কাজে লাগিয়ে মানে মশলা আনার নাম করে সরাসরি সুস্মিতাদের বাড়ির গেটের সামনে যাই। এখানে প্রায় 10 মিনিট আমি অপেক্ষা করি, কিন্তু মানে সাহস হচ্ছে না ভিতরে যাবার। আমি চলে আসি। মানে আপনি যে দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু ভেতরে যাবেন এরকম সাহস না, হচ্ছে না? এরকম আমার সাহস হচ্ছে না। ওখান থেকে আবার ব্যাক আসলেন? আমি মানে ব্যাক অলরেডি চলে আসবো, এই সময় সুস্মিতার মানে বাবা দেখে আমাকে দেখে বলছে কি ব্যাপার বাবা তুমি এখানে। তো যাই হোক আমাকে এক পর্যায়ে ভিতরে নিয়ে যায়। আর সুস্মিতা দেখেও তো আমাকে দেখে অনেকটা অবাক। তো যাই হোক ও বুঝে ফেলছে যে আমি ওকে নিতে আসছি। তো আন্টি আমাকে দেখে মানে আমাকে বসতে দিল, ইতিমধ্যে মানে ও বসে টসে সেরে মানে রেডি ওকে নিয়ে আসবো। এখন আমি তো নিয়ে গেছি, সাইকেল নিয়ে গেছি। গোসল করে রেডি একটা মেয়েকে, আমি একটা মেয়ে হয়ে বলি যে সবচেয়ে সুন্দর লাগে সে গোসল করার পরে। মনে হয় যে শিশিরের উপর শিউলি ফুল পড়ে আছে, আপনি তখন তার সেই মুখটা দেখলেন, তাহলে তো আপনার মানে সেন্স সেরকম কাজ করছে। হ্যাঁ অবশ্যই, মানে ওকে দেখে মানে খুব অসাম লাগছে এক কথায়। তো যাই হোক আমি ওকে নিয়ে যখন বাইরে আসি, নিয়ে গেছি সাইকেল, ওকে বলছি সাইকেল ওঠার জন্য, কিন্তু ও কিছুতেই সাইকেল ওঠার পথে উঠবে না। তো যাই হোক এক পর্যায়ে কি হলো, আমরা হেঁটেই চলে আসলাম আমাদের পিকনিকে। আর মশলার কি হলো? মশলা এটা তো ভুলে গেছি। ও আপনার মাথা থেকে মশলা আউট। আউট আমি কারণ মানে যে ফিলিংসে আছি আমার তো এটা। বন্ধুদের যা বোঝার বন্ধুরা বুঝে গেল, আপনি জীবন্ত মশলা নিয়ে হাজির। হ্যাঁ অন্য একটা বন্ধু মশলা নিয়ে আসে। সব শেষে যখন রান্না বান্না সব শেষ, এখন খাবার পালা। তো এখন আমি মানে সুস্মিতার পাশে বসছি। তো এখন আমার যে এই যে বন্ধুটা আছে সে মানে বসার জন্য করতেছে, প্লেস করতেছে, কিন্তু ওর পাশে অন্য একটা ফ্রেন্ড বসে পড়ছে। তো আমি যখন দেখলাম যে ও করতেছে, আমি ওকে উঠিয়ে দিয়ে আমার ওই সেই ফ্রেন্ডকে ওখানে বসাই। সবাই খাবার দেওয়ার জন্য রেডি, আমার এক ফ্রেন্ড দিচ্ছে। তো আমাকে অনেক পরিমাণে মানে গোস্ত দিয়েছিল, তা আমি একটু মানে সুস্মিতাকে তুলে দিই। তো আমার এটা দেখে আমার সেই বন্ধুটাকে ওকে তুলে দেয়। তো এতে মানে ও কত খাবে, মানে আপনি তুলে দিচ্ছেন সেটা দেখে আপনার ফ্রেন্ডও তুলে দিচ্ছে। হ্যাঁ। তো এটা দেখে মানে যে বারবার তুলে দিচ্ছি, মানে প্রচন্ড রেগে গেছি যে আপনারা দুজন কি পাইছেন, মানে এরকম একটা বিষয়। তো যাই হোক এভাবে আর কি খাওয়ার এটা চলে গেল। এখন সিদ্ধান্ত হলো আমরা অন্য একটা জায়গায় ঘুরতে যাব। তো সেখানে যাওয়ার পথে আমি চেষ্টা করতেছি যে সুস্মিতার পাশে আমি থাকবো, কিন্তু আমার ওই বন্ধুটা আমাকে বারবার মানে সরিয়ে দিচ্ছে। তো আমার এটা আমার কাছে মানে খুবই একটা মানে কষ্টকর একটা বিষয় যে ও এরকম করছে কেন। তো যাই হোক আমরা স্পটে চলে যাই। ওইখানে ছিল মানে 16 বিঘা জমির উপরে একটা পুকুর খনন করা ছিল, মানে প্রায় 10 ফিট লম্বা একটা যে কি বলে পার মাথা। ওইখানে আমরা উঠবো, সবাই সব ফ্রেন্ডরা উঠে গেছে, মেয়েরা সবাই উঠতে পারছে না পায়ে হেল। তো সবাই হাত ধরে ধরে মেয়েদেরকে তুলে দিচ্ছে। আমি আশায় আছি সুস্মিতার হাত ধরে আমি উঠাবো, ওরকে চান্সে আছি যে ওর হাত ধরে আমি উঠাবো। তো যখন আমি হাতটা এগিয়ে দিয়েছি, ও হাতটা বেরিয়েছে, তখন আমার ফ্রেন্ডটা ও হাত ধরেছে লাস্টে, মানে কারো হাত ধরেই আর উঠলো না। তার মানে আপনি কিংবা আপনার ফ্রেন্ড কেউই হাত ধরতে পারলেন না? অন্য একজনের হাত ধরে উঠলো, এটা আমার কাছে খুবই বেদনাদায়ক লাগলো। তো যাই হোক এখানে অনেক মজা করছি, অনেক ঘুরছি, প্রায় সময় শেষের দিকে, মানে সূর্য ডোবা ডোবা ভাব। তো সবাই মানে একটা বায়না ধরছে যে একটা ডুয়েট গান করার জন্য। তো আমি আর সুস্মিতা একটা ডুয়েট গান করবো, ও রাজি, কিন্তু ও যেটা জানে আমি সেটা জানি না, কিন্তু ম্যাচ হচ্ছে না। তো ও যে গানগুলোর কথা বলছে সেটা আবার আমার বন্ধু মানে জানে। তো এক পর্যায়ে ওরা দুজন ডুয়েট করে, ভিলেন ইন করে যায় এর মধ্যে। হ্যাঁ। তো এটা তো আপনার জন্য অসম্ভব কষ্টের একটা বিষয় যে সারাদিন এত আনন্দ ফুর্তি করে শেষে এসে আপনি সুস্মিতার সাথে গান করবেন, সুস্মিতাও রাজি, আপনার ফ্রেন্ডের মাঝখানে ইন করে ফেললো। এটা হ্যাঁ মানে এটা আমার জন্য সারাদিনের আনন্দটাই মাটি। তো যাই হোক এখানে আমার মন খারাপ করে বাড়িতে চলে গেলাম। তো ইতিমধ্যে এখানে অনেক আছে যে আমাদের এই ঘটনাটা আবার সুস্মিতাদের বাড়িতে জেনে যায় যে আমরা দুজন অনেক মিলামিশে করছি। ও বাড়িতে জানাজানি হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। তো এক পর্যায়ে আমাকে ওর ভাই
নিষেধ করে যে এরকম করা যাবে না। কিন্তু তারপরে যখন আমরা চালিয়ে যাচ্ছিলাম তো তখন মানে সুস্মিতাকে অনেক মারধর করে ওর ভাই। মানে তার ভাই তাকে অনেক মারধর করে। এই ঘটনা যখন আমি শুনি আমার মানে খুবই ব্যথা লাগে বুকে, যে ও আমার জন্য মার খাইলো। যে এটা যদি ওর আপনি যদি মার খেতেন তাহলে মনে হয় কষ্টটা আরো কম হতো। সেটা আমার কাছে ভালোবাসার মানুষকে মারছে, এতদিনের ভালোবাসা, অনেক কষ্ট হয়েছে। এরপরে আবার ওর সঙ্গে মানে যোগাযোগ করছি। এটা আবার যখন জেনে গেছে তখন মানে পরিবার থেকে একটা সিদ্ধান্ত নেয় যে ওকে মানে বিয়ে দিয়ে দেবে। খুব কঠোর হাতে তারা সিদ্ধান্ত নিল যে সুস্মিতাকে বিয়ে দিয়ে দেবে, আর পড়াশোনা করাবে না। তো এক পর্যায়ে পড়াশোনা করালেই তো সে আপনার সাথে যোগাযোগটা করছে। হ্যাঁ, তো এই জন্যই আর কি সব মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওকে অলরেডি বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে। তো অলরেডি আমি একটা মানে প্রোগ্রামে গিয়েছিলাম জেলার বাইরে। তো সেখান থেকে জানলাম যে আগামীকালকে ওর মানে বিয়ে। তো আমি প্রোগ্রাম আমার মন বসে না, আমি বাড়িতে চলে আসি। আর মানে যেদিন ওর বিয়ে সেদিন চলে আসি। তো এই ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমি বাড়িতে চলে আসছি, মানে শুয়ে শুয়ে অনেক কান্না করতেছি। আজকে আমি ওকে হারিয়ে ফেলতেছি আমার জীবন থেকে। ওকে আমি সেই এটা আসলে সহ্য করা যায় না। হ্যাঁ, আমি ওকে কত ভালোবাসতাম সেই ছোট থেকে, যখন আমি মানে বুঝতাম না ভালোবাসা কি। কিন্তু আজকে আমি ওকে মানে আমার অনেকটাই হয়েছে, আমি বড় হয়ে গেছি, কিন্তু ওকে হারিয়ে ফেলতেছি। এটা আমার জন্য আজকের পরে সুস্মিতা আরেকজন হয়ে যাবে। তো যাই হোক, ওর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমার মানে আমি খুবই ভেঙে পড়ি। এতে আমি লেখাপড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। প্রায় 2 মাস আমার থাকে, স্টাডিটা অফ থাকে। তো ও যখন বাড়িতে এসে এই ঘটনাটা জানে যে আমি শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এসে জানতে পারে যে আপনি পড়াশোনা স্টপ করে দিয়েছেন, হ্যাঁ, তখন ও বিষয়টাকে করে ওর ভাইয়ের কাছে খুব রিকোয়েস্ট করে, যে কান্নাকাটি করে যে ওকে একটু আমার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। এবং খুবই যখন বায়না ধরে শেষমেশে ওর ভাই আমাকে মানে ডেকে পাঠায়। তো যখন আমাকে ডাকছে আমি তখন অনেকটাই মানে ভয় পেয়ে যাই যে কেন আমার ডাকছে। তো যাই তারপরেও আর কি যাই, গিয়ে তো আমাকে এবং সুস্মিতাকে এক জায়গায় মানে নিরিবিলি একটা জায়গায় বসার মতো সুযোগ করে দেয় মানে ওর ভাই আর কি। সুস্মিতা মানে আমাকে দেখে মানে প্রচন্ড কান্না শুরু করে, যে স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এবং ওর কান্না দেখে আমারও মানে খুব খারাপ লাগে যে আসলে মানে কি হচ্ছে। আমি একদম আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে, আর কি বলবে আর কেন কি করছে। তো সুস্মিতা অলরেডি আমার মানে হাত ধরে ফেলে, হাত ধরে বলে যে আমি শুনছি যে তুমি আমার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছো, তারপরে ক্লাস করছো না, সব মিলে এরকম একটা তুমি সিদ্ধান্ত নিয়েছো। তো তখন বলে যে আসলে দেখো তুমি আমাকে অনেক ভালোবাসতে, কিন্তু আসলে কোন একটা কারণে তো আমাদের মানে মিল হলো না। অদৃষ্ট বলেও একটা কথা আছে। হ্যাঁ, তো তুমি যদি আমার উপরে মানে রাগ করে বা আমার প্রতি ভালোবাসায় এত মানে হয়ে যদি তুমি এত ভেঙে পড়ে তুমি স্টাডিটা ছেড়ে দাও, তাহলে তো তুমি মানে জীবনে কিছু করতে পারবে না, শেষ হয়ে যাবে, এখানে জীবনটা থেমে যাবে। হ্যাঁ, তো তখন আমাকে বলে মানে রিকোয়েস্ট করে বলে দেখো যে আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি এবং আজ পর্যন্ত তোমাকে মানে ভালোবাসি। তো এই জন্য ভালোবাসার জন্যই তোমাকে অনেক কষ্ট করে ভাইয়াকে বুঝিয়ে এখানে এনেছি। তো তুমি প্লিজ মানে লেখাপড়াটা চালিয়ে যাও, এবং তুমি যদি লেখাপড়াটা চালিয়ে যাও তখন দেখবে যে আমার মতো সুস্মিতা তোমার জীবনে অনেক আসবে। তখন আমি বলি যে আসলে তুমি জানো তোমার মতো সুস্মিতা আসবে, কিন্তু তুমি তো আসবে না। হ্যাঁ, আমি এটাই বুঝাই। তো যাই হোক, এখানে আমাকে করে অনেক কান্নাকাটি করে। তো আমি এক পর্যায়ে ওইখান থেকে যাই হোক মানে সহ্য করতে পারি না ওর কান্নাটা, এক পর্যায়ে চলে আসি। তো বাড়িতে গিয়ে বিষয়গুলো ভাবে যে আমাকে এত রিকোয়েস্ট করছে, তো এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি না যে আমার লেখাপড়া চালিয়ে যাওয়া দরকার। তো যাই হোক, সুস্মিতা তো মানে এখন সে অন্যের ঘরণী, সে চাইলেও আর আপনার জীবনে ফিরে আসতে পারবে না। সবকিছু সব বাধা তো আসলে অতিক্রম করা যায় না। তো যাই হোক, তারপরেও এখনো মাঝে মধ্যে কখনো কথা হয়, হয়তো ফোনে মাঝে মধ্যে ফোন দেয়, দিয়ে বলে যে আসলে যেটা হওয়ার হয়ে গেছে, তুমি আর আমি এখন ফ্রেন্ড আছি, এর চাইতে আর বড় কিছু পাবার এখন আর কিছু চাওয়ারই নেই। তো বড় বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। তো দূরে থাকার
পরেও যদি একটা ভালো বন্ধুত্ব থাকে, আপনি আপনার মনের কথা তাকে শেয়ার করতে পারেন, সে তার মনের কথা আপনাকে শেয়ার করতে পারে, এটাই অনেক বড়। আপনি বাসায় এসে চিন্তা করলেন যে আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, কারণ সুস্মিতা এখন আরেকজনের ঘরে, সে চাইলে আপনার জীবনে আর ফিরে আসবে না। সব বাধা অতিক্রম করা যায় না, তো আপনার জীবনটা তো চালিয়ে নিতে হবে। আর তারপরেও সে আপনার জীবন থেকে চলে যেহেতু চলে যায়নি, এখন আপনার সাথে তার একটা বন্ধুত্ব, মানে আপনার মনের কথা আপনি তাকে শেয়ার করতে পারছেন, সে তার মনের কথা আপনাকে শেয়ার করতে পারছে, মানে এই বন্ধুত্বটাও কিন্তু ওই পাওয়ার চেয়ে কোনো অংশে কম না। কিছুটা এভাবে হলেও তারপরেও অনেকটা কিন্তু ফারাক মাঝে, যে তারপরে অনেকটা সার্থক। তবে আমি আপনাকে বলবো যে আপনি নিজেকে এভাবে বোঝান না কেন যে যদি সুস্মিতাকে আপনি পেতেন, পাওয়ার পরে যে আপনারা হ্যাপি না হতেন, যদি সেই হ্যাপি না হওয়ার একসাথে থাকার যে দূরে থেকে যে আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, এটা অনেক বড় না? হ্যাঁ, তা বটে। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই প্রার্থনা করব এখন সুস্মিতার সাথে আপনার যে বন্ধুত্বপূর্ণ একটা সুসম্পর্ক আছে সেটা আজীবন বজায় থাকুক। মহাপুরুষরা বলে গেছেন যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। তো আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের অতিথি হাফিজ ছোট্টবেলা থেকে বুকের মধ্যে ভালোবাসা লালন করছে, যে ভালোবাসা তার ভালোবাসার মানুষকে জানাতে সময় নিয়েছে 4 বছর। কিছুদিন তাদের ভালো সময় কাটলেও একটা পর্যায়ে এসে সেই ভালো সময়টার অবসান হয়েছে। তারপরেও সেই ভালোবাসা এখনো বুকের মধ্যে লালন করে যাচ্ছেন। আমাদের সমাজে এমন প্রেমিক দেখা খুব ভার। আমাদের মনের জানালা অনুষ্ঠানে চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি অংশগ্রহণ করতে চান, আমাদের ফেসবুকে ইনবক্স করুন। আমাদের ফেসবুক পেজ facebook.com/Nokshi Tv। আবারও নতুন কোনো বন্ধু নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আমি আফরিন হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।